প্রচার শেষে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের আর মাত্র একদিন, মাঝখানে একদিন, সেখানে দেখা যাচ্ছে সন্ত্রাসের শুরু। কোথাও প্রচার শেষই করতে দেয়া হচ্ছে না, কোথাও অস্ত্রশস্ত্র নিয়ে মারধর, এমনকি গাড়ি ভাঙচুর থেকে শুরু করে আপনারা দেখতেই পাচ্ছেন সজল ঘোষের উপরেও যে আক্রমণ, প্রচার শেষ না করতে করতেই এই অবস্থা। তাহলে কি হবে? 142টা কেন্দ্রে আমরা যেভাবে দেখলাম 152টা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হলো, তাহলে 142টা কেন্দ্রে কার কাছে কি চ্যালেঞ্জ থাকবে? কারণ কেন শাসক দল কি স্ট্র্যাটেজি নিচ্ছেন এখন? তারা যেভাবে দেখা যাচ্ছে একের পর এক প্রচারে বাধা, অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, মিছিলে বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনের কাছেই বা কি চ্যালেঞ্জ থাকবে এই 142টা পাখির চোখ? কারণ কেন আমরা বারবার বলেছিলাম 152টা শান্তিপূর্ণ হলেও 142টা কি করাতে পারবে নির্বাচন কমিশন? সেটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার, কি হবে? কারণ আমরা যেভাবে এখনই আগুন জ্বলে উঠেছে, অস্ত্র নিয়ে হামলা হচ্ছে, সকালে দেখলাম সজল ঘোষের উপর হামলা দেখলাম, আমরা বিভিন্ন জায়গায় স্যার এখনই যা পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, মাঝখানে আর মাত্র একটা দিন, কি হবে স্যার? তাহলে 29 তারিখে কি আবার সেই রক্তাক্ত ইতিহাস দেখবো? পশ্চিমবঙ্গের ইতিহাস কি কোনোদিন চেঞ্জ হবে না? দেখো, আজকে সকাল থেকে কেন, গত পরশুদিন থেকেই যখন ইলেকশন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার বাইক বাহিনীর দাপট, ইলেকশন কমিশন নিজে ভিডিওটা শেয়ার করেছে, তখন কিন্তু সত্যি আতঙ্ক তৈরি হলো। তার মানে এখনো বাইক বাহিনীর দাপট দেখাতে পারছে। তারপরে আজকে সকাল থেকে একের পর এক ঘটনা, এমনকি সাংসদ, আরামবাগের সাংসদ আক্রান্ত হলেন, তার গাড়ি ভাঙচুর করা হলো। একাধিক জায়গায়, গোঘাটে গোঘাটে তো দেখলাম বার শুটকি সবকিছু নিয়ে হামলা হলো। বিভিন্ন জায়গাতে দেখো, মানে আজকে একের পর এক হামলা, কোথাও প্রচারে বাধা দেওয়া, কোথাও দুটো দল সরাসরি সংঘাতে গেছে, যেমন পূর্ব বর্ধমানে পূর্বস্থলীতে সংঘাতে, একদম সরাসরি সংঘাত হয়েছে তৃণমূলের সাথে বিজেপির। ফলে অনেক পুরনো ছবি, মানে চেনা ছবিটা যেন ফিরে এসছে। এবং এইটাই মানে চিন্তার বিষয়। তার কারণটা হলো দুটো রাজনৈতিক দলই মরিয়ার, মানে তৃণমূল এবং বিজেপি। তৃণমূল যে কোনো মূল্যে 142টা কেন্দ্রের পুরনো কায়দায় ভোট করে তারা এই আসনগুলো ধরে রাখতে চাইছে। আর বিজেপি প্রথম পর্বের যে ভোট, তাতে তারা উজ্জীবিত। তাদের নেতারা যেভাবে দাবি করছেন যে তারাই সরকার গঠন করবেন, তারাই বড় আসন পেয়ে গেছেন প্রথম পর্যায়ে, ফলে সেখান থেকে বিজেপির কর্মী সমর্থকরা অতিরিক্ত উৎসাহ পাচ্ছেন। এবার অতিরিক্ত উৎসাহ যেমন কাম্য নয়, কারণ তাতে আবার মানে আগ্রাসন অবস্থান তৈরি হতে পারে। আবার একই সাথে মানে তৃণমূল কংগ্রেস, তারা মানে ডিফেন্সিভের নাম করে যদি পুরনো ভাবে কায়দায়, যেভাবে আমরা পঞ্চায়েতের ভোট দেখি বা অন্য সময় ভোট দেখি, সেই বাইক বাহিনী, সেই মানে ভয় দেখানো, সেই বিরোধীদের উপর চাপ তৈরি করা, ভোটারদেরকে আসতে না দেওয়া, মানে এটা যদি হয় তাহলে এটা দুঃখের হবে। দেখো, কৌশলগত জায়গা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তোমাকে আমি প্রথমেই বলতে চাই যে প্রথম পর্বের সাথে দ্বিতীয় পর্বের কিছু পার্থক্য আছে। প্রথম পর্বে 152টা কেন্দ্রে যেখানে ভোট হয়েছিল, সেখানে ইলেকশন কমিশনের সাপোর্ট বেস পেয়েছিল। সাপোর্ট বেস মানে ইলেকশন কমিশন কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি যে ইলেকশন কমিশন কিন্তু সেখানে, এমনকি মালদা মুর্শিদাবাদেও কংগ্রেস বা বামেরা তাদের সংগঠন ছিল। ফলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছিলাম যে 152টা কেন্দ্রে বিরোধীদের প্রেজেন্স আছে। ধরো কোনো একটা গ্রামে যদি কেউ মানে ভোট সন্ত্রাসের উদ্যোগ নেয় বা ভোট চুরির উদ্যোগ নেয় বা বুথ দখলের উদ্যোগ নেয়, তাহলে সঙ্গে সঙ্গে বিরোধী পক্ষের যে সংগঠন থাকার ফলে পুলিশের কাছে খবর গেছে, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে। তুমি জানো যে কোচবিহার থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, একাধিক জায়গাতে যেই মুহূর্তে মানে শাসক দলের তরফ থেকে কোনো মানে বিরুদ্ধে কখনই কোনো অভিযোগ করেছে, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্স দৌড়ে গেছে, সেখানে ব্যবস্থা নিয়েছে। এমনকি বীরভূমের মতন ঘটনা তুমি জানো যে সেখানে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, সেন্ট্রাল ফোর্স আক্রমণের শিকার হয়েছিল শাসক দল তৃণমূলের, এবং শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও তুমি লক্ষ্য করেছো, কুমারগঞ্জের যে বিজেপির প্রার্থী ছিলেন, তাকে মারধর যখন করা হলো, তারপরে কিন্তু সেন্ট্রাল ফোর্স ব্যবস্থা নিয়ে সেখানে কিন্তু মানে যারা দায়ী ছিল তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু তার মানে কি, 152 কেন্দ্র, দর্শক আবারও বলছি, সেখানে বিরোধী দলের সাংগঠনিক উপস্থিত ছিল। সেটা পূর্ব মেদিনীপুর হতে পারে, পশ্চিম মেদিনীপুর হতে পারে, পশ্চিম বর্ধমান হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, কোচবিহার হতে পারে,
কোনো না কোনো বিরোধী দল সেখানে সাংগঠনিক শক্তি ছিল। ফলে তারা যেভাবে রেজিস্ট্যান্স দিতে পেরেছে এবং ইলেকশন কমিশনকে প্রতিনিয়ত ইনফর্ম করতে পেরেছে, সেই সুবিধাটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই, অর্থাৎ দ্বিতীয় দফায় কিন্তু সেইভাবে নেই। বিশেষ করে আমি বলবো যে 31টা আসন আছে দক্ষিণ চব্বিশ পরগনার, হাওড়াতে 16টা আসন আছে, তার একটা বড় অংশ বা পূর্ব পূর্ব বর্ধমানের যে 16টা আসন আছে সেখানে কিন্তু একটা বড় অংশে কিন্তু সেই অর্থে বিরোধী দলের উপস্থিতি সেইভাবে নেই। ফলে অন্যবারের মতন কিন্তু শাসক দল চাইবে তার মতন করে ভোট করিয়ে নেওয়ার। ফলে শাসক দল চাইবে যে কোনো মূল্যে তাদের মার্জিনটাকে বাড়িয়ে নেওয়া, মানে বেশি সংখ্যক আসনকে ধরে না রাখার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো আমরা প্রতিনিয়ত অভিযোগ করি শাসকের বিরুদ্ধে, সেই যে অভিযোগের সম্ভাবনা কিন্তু প্রবল। এখন প্রশ্নটা হচ্ছে এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আমি বলবো দ্বিতীয় ফেজে 29 তারিখ ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন তো ইনফরমেশন বহু জায়গায় পাবে না, গ্রামগঞ্জে এমনিই ভয় সন্ত্রস্ত আছে। গতকালে আমি দেখলাম দিল্লি বেস্ট একটি নিউজ চ্যানেলের এক রিপোর্টার দক্ষিণ চব্বিশ পরগনায় গেছেন, বলছেন যে ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছে, যেই ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে তারা বলছে যে আমরা কিন্তু বিরোধী দলকে ভোট দিব, কিন্তু আমরা আমরা আদতেও ভোট দিতে পারবো কিনা আমরা জানি না। ফলে দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট না দিতে পাওয়ার যে রেওয়াজ, সন্ত্রাসের পরিস্থিতি, সেই পরিস্থিতির সামান্যতম মানে পরিবর্তন হয়েছে এমন কোনো খবর আমার কাছে অন্তত নেই। পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাস কবলিত যে জায়গাগুলো, সেখানে ফ্রি ফেয়ার ইলেকশন হবে তার কোনো নিশ্চয়তা এখনো নেই। আমার প্রশ্ন ফার্স্ট ইলেকশন কমিশনের কাছে যে আপনারা কিভাবে এই সমস্ত সন্ত্রস্ত কবল এলাকাগুলোতে, যেখানে কোনো ইনফরমেশন পাওয়ারও সুযোগ নেই, যেখানে সাধারণ মানুষ ভয় পাচ্ছে, সেখানে যেখানে বিরোধী পলিটিক্যাল পার্টি থেকে ফিডব্যাক পাবেন না, সেখানে আপনারা কিভাবে লড়াই করবেন, সেখানে কিভাবে আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিশ্চিত করবেন? বুথের মধ্যে 100% হয়তো আপনারা মানে সিসি ক্যামেরা থাকবে, সেখানে ওয়েব ক্যামেরা থাকবে, ওয়েব কাস্টিং থাকবে, আপনার ত্রিস্তরীয় যে নিরাপত্তার ব্যবস্থা করেছেন, প্রথমে প্রথমে মানে একেবারে গেটের সামনে আপনারা সেন্ট্রাল ফোর্সকে দিয়ে আপনারা আইডি চেক করছেন, তারপরে লাইনে থাকছে সেন্ট্রাল ফোর্স, এবং মানে সেন্ট্রাল ফোর্স কিন্তু মানে কুইকের রেসপন্স টিমের মধ্যেও থাকছে। ফলে আমরা নিশ্চিত যে ত্রিস্তরীয় যে কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা সেটা বুথ স্তরে থাকছে। কিন্তু আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ যে পাড়াগুলোর থেকে গ্রামগুলোর থেকে ভোটাররা আসে। আপনারা মনে থাকতে পারে যে প্রথম পর্বে আমরা টেলিভিশনে দেখেছি যে চেয়ার পেতে শাসক দলের কর্মীরা বসে আছেন এবং তারা গ্রাম থেকে লোক আসতে ভয় পাওয়াচ্ছেন, ভয় দেখাচ্ছেন, এবং তখন সেন্ট্রাল ফোর্স লাঠি উঁচিয়ে চেয়ার ভেঙে চুরে তারপরে তাদের পেছনে দৌড়চ্ছে। এটা কুমারগঞ্জেরই সম্ভবত ছবি, এবং কোচবিহারেরও এক দুটো ছবি আপনারা দেখেছেন, যেখানে চেয়ার পেতে শাসক দলের স্থানীয় স্তরের কর্মীরা তারা বাধা দিচ্ছে ভোটারদেরকে ভোটের কেন্দ্রে আসতে। তাহলে এই যে এটা কিভাবে সেন্ট্রাল ফোর্স শেষ পর্যন্ত মোকাবিলা করে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। বলতে আমি একটা কথা ব্রেকিং এসছে সারা বলবো, একদম অজয় শর্মা, আপনি জানেন ডায়মন্ড হারবারের যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি জাস্ট জাহাঙ্গীরের ঘরে গিয়ে বলেছেন যদি এরকম পরিস্থিতি সৃষ্টি করি পস্তাবি, এইরকম ধরনের একটা জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে বলে এসেছে। দেখো মানে এই যে নাম বললে, এই নামগুলো পশ্চিমবাংলায় ভোট সন্ত্রাসের সাথে যুক্ত ছিল, লেফট আমলেও ছিল, কিন্তু এরা এখন প্রার্থী। দেখো মানে মানে তফাৎটা বুঝবে। এই শওকত, জাহাঙ্গীর, এদেরকে এরা এক সময়, আমি তোমায় বলছি, এরা এক সময় মানে ভোট সন্ত্রাসকারী হিসেবে, বাম আমলে ভোট মেশিনারি হিসেবে ব্যবহার হয়েছে। তার পরবর্তী পর্যায়ে কিন্তু তৃণমূল কংগ্রেসে এদেরকে নিয়ে নেতা বানিয়ে দিয়েছে। মানে যারা এক সময় সন্ত্রাস করত, যারা পেশি শক্তির উপর নির্ভর করে রাজনীতি করত, বামেরা তাদেরকে ব্যবহার করেছে পলিটিক্যাল কারণে। কিন্তু তৃণমূল যেটা করেছে, এদেরকে নেতা বানিয়ে দিয়েছে। এবার নেতা মানে যারা সন্ত্রাসে যুক্ত ছিল তারা যদি নেতা হয়, তারা কয়েক গুণ সন্ত্রাস সেটা বাড়াবে, তুমি জানো। ফলে ইলেকশন কমিশনের কাছে কিন্তু আমি আবারও তোমায় বলছি যে বড় চ্যালেঞ্জ হলো যে সেদিন ইনফরমেশন বহু জায়গায় পাবে না, মানুষ ভয় ভীতি সন্ত্রস্ত অবস্থায় আছেন, আর বিরোধী দলের শক্তি না থাকায়, কমরের জোর না থাকায় বহু জায়গাতে তারা কিন্তু ঠিক মতন করে ইনফরমেশন দিতেও পারবে না। সেই রকম অবস্থায় ক্যাচমেন্ট এরিয়া থেকে ডমিনেট করা,
মানে একেবারে গ্রামগুলোতে সেন্ট্রাল ফোর্স দিয়ে মানে ডমিনেট করা এবং মানে লাইন দিয়ে মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ানো, এই কাজটা কিন্তু ইলেকশন কমিশন আদৌ করতে পারবে কিনা তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে কিনা। আমি তবে বলবো ইলেকশন কমিশন ইতিমধ্যে কিছু ব্যবস্থা আমার চোখে ধরা পড়েছে। ধরো ইলেকশন কমিশনের সূত্রে জানা যাচ্ছে যে 1095 জন কে অ্যারেস্ট করা হয়েছে, যারা ইলেকশন কমিশনের ভাষায় যারা হলো ভোটে সন্ত্রাস করতে পারে, যারা ভোটের সময় আইন ভঙ্গ করতে পারে, এমন 1095 জনকে অ্যারেস্ট করেছে এই মর্মে একটা খবর মানে আছে। তার মধ্যে নদিয়াতে 32 জন, পূর্ব বর্ধমানে 479 জন, পূর্ব বর্ধমান যেখানে কার্যত ভোট করতে দেয় না, পঞ্চায়েত নির্বাচনে তো কিছুই করতে দেয় না, পুরসভা নির্বাচনেও কিচ্ছু করতে দেয় না। তৃণমূল আসার পরে পূর্ব বর্ধমান আর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই অঞ্চলগুলোতে কোনো ভোট বলে কিছু নেই। ফলে সেইখানে আমার মানে বর্ধমানে, পূর্ব বর্ধমানে 479 জনকে গ্রেপ্তার করা হয়েছে, হুগলিতে 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে, হাওড়াতে 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে, নর্থ 24 পরগনায় 319, আবারও বলছি নর্থ 24 পরগনায় 319, দক্ষিণ 24 পরগনায় 246, জেলা আন্তাজে এবং যে হিংসা হয় 246 খুবই কম। অবশ্যই। এবং কলকাতা নর্থে 109 জন, আশ্চর্যজনকভাবে কলকাতা, উত্তর কলকাতা 109 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ফলে সব মিলে তুমি যদি বলো 1095 জন যারা ট্রাভেলস করতে পারে, যারা মানে সন্ত্রাস করতে পারে, ভোট ভঙ্গ করতে পারে, এমন 1095 জনকে অ্যারেস্ট করেছে ইলেকশন কমিশন গত 24 ঘন্টার মধ্যে। আমি আবারও সংখ্যাটা বলতে চাই, ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি দেখি, নদিয়াতে 32 জন, পূর্ব বর্ধমানে 479 জন, হুগলিতে 49 জন, হাওড়াতে 32 জন, নর্থ 24 পরগনায় 319 জন, সাউথ 24 পরগনা মানে দক্ষিণ 24 পরগনা 246 জন, কলকাতা নর্থ মানে কলকাতা, উত্তর কলকাতা 109 জন। ফলে এটা অবশ্যই ইলেকশন কমিশনের দিক থেকে ইতিবাচক। কিন্তু তুমি যদি দক্ষিণ 24 পরগনায় যে ধরনের ল ভঙ্গকারী মানুষ আছেন, মানে যারা বিভিন্ন নির্বাচনে ভোট লুট করেছেন, ভোট লুট করেছেন, এই সংখ্যাটা কিন্তু 246 দেখাচ্ছে। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এই সংখ্যাটা অন্তত 1000-এর উপরে হওয়ার কথা। ফলে আজকে রাত্রি এবং আগামীকাল রাত্রি দুটো গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশনকে যদি সত্যি দক্ষিণ 24 পরগনা বা পূর্ব বর্ধমানের মতন জায়গায় বা হাওড়ার মতন জায়গায় যদি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয়, তাহলে যারা অতীতে আইন ভঙ্গ করেছে, যাদের বিরুদ্ধে অতীতে ইলেকশন লুট করবার অভিযোগ আছে, বুথ লুট করবার, ভোট লুট করবার, রিগিং করার অভিযোগ আছে, তাদেরকে কিন্তু তুমি যদি ছেড়ে রাখো তাহলে কিন্তু শান্তিপূর্ণ ভোট হবে না। ফলে ইলেকশন কমিশনের কাছে চ্যালেঞ্জ, আরো বেশি বেশি করে যারা আইন ভঙ্গকারী তাদেরকে ধরে জেলে পাঠাতে পারছে কিনা। আর দ্বিতীয় যেটা, ইলেকশন কমিশনের একটা প্রচার করছে বটে যে যারা এবার ফলস ভোট দিবে, ধরো ফলস ভোট দিল, বলছে যে সমস্ত ক্যামেরায় থাকবে, আমরা ক্যামেরা থেকে ডিটেক্ট করব, করে তাদেরকে 1 বছর জেলের ব্যবস্থা করব। মানে 1 বছর যদি কোনো লোক জেলে থাকে তাহলে কিন্তু তার শিক্ষা হবে। ফলে আপনারা যারা ফলস ভোট দেন খুব সাবধান, ফলস ভোট দিতে গেলে কিন্তু ধরা পড়বেনই 100% শিওর, কারণ ক্যামেরায় ধরা পড়বেই। মিনিট টু মিনিট যদি অ্যানালাইসিস করে তাহলে সে, এবং সেখানে যেটা হবে সেটা হলো ফলস ভোট দেওয়ার ফলে আপনার কিন্তু 1 বছর জেল হয়ে যাবে। ফলে মানে সাধু সাবধান, আপনারা কিন্তু সাবধান থাকুন। এবং এগুলো যদি চ্যালেঞ্জ হয়, তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা আমি তোমায় বলছি যে বিরোধীদের কাছে চ্যালেঞ্জ হলো একটা শান্তিপূর্ণ আবহ বাতাবরণ বজায় রাখা। বিশেষ করে যে দল পরিবর্তনের কথা বলছে বিজেপি, তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সময়, কারণ এই এলাকার মধ্যে যে ভোট হচ্ছে মানে 142টা কেন্দ্র, তার মধ্যে 33টা বিধানসভা কেন্দ্র পুরোপুরি মিউনিসিপ্যালিটি, মানে আরবান এলাকা। আরবান এলাকা মানে কলকাতা মহানগরী, হাওড়া মহানগরী, তোমার গিয়ে উত্তর দক্ষিণ 24 পরগনা সাবারবান এলাকাগুলো মানে শহর এলাকাগুলো, এই এলাকাগুলোতে যদি শান্তিপূর্ণ অবস্থান না রাখে তাহলে মধ্যবিত্ত ভোট মানে যেতে চাইবে না, শাসক চাইবে একটা অরাজক পরিস্থিতি থাকুক। অরাজক পরিস্থিতি হলে মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা ভোট দিতে যাবে না। মধ্যবিত্ত উচ্চবিত্ত যদি ভোট দিতে নামে, ধরো প্রথম পর্যায়ের মতন, তাহলে তারা যে পরিবর্তনের পক্ষে মানে যাবে সেটা আমি নিশ্চিত। কেন? মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত না লক্ষ্মীর ভান্ডার দরকার, না কন্যাশ্রী দরকার। ফলে তারা তো কোনো স্কিমের মধ্যে নেই, তারা গভর্নেন্সের প্রশ্নে আছে।
গভর্নেন্সের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের স্কোর শূন্য, মানে না শিক্ষাতে, না কর্মসংস্থানে, না শিল্প, না আইন শৃঙ্খলা, কোনো জায়গাতেই তৃণমূল কংগ্রেস ভালো গভর্নেন্স দিতে পারেনি। ফলে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শহরের এইটা একটা বড় সংখ্যায় আছে দ্বিতীয় পর্বে। এই মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তাদের ভোট যাতে নিশ্চিতভাবে তারা দিতে পারেন, ভয় না পান, সন্তুষ্ট না হন, তার জন্য আবহ তৈরি করে রাখা, সেটা বিরোধী দল বিজেপির কাছে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর উল্টো দিকে শাসক দল তো চাইবে তাদের কায়দায় ভোট করে নিতে, তাদের কায়দায় ভোট করতে, যারা তাদের মেশিনারিটাকে, যেহেতু তাদের একমাত্র মেশিনারি আছে এই বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা এবং পূর্ব বর্ধমানে যেহেতু ৭৪টা আসনের শাসকের একেবারে অয়েল মেশিনারি আছে, মানে যেটাকে অর্গানাইজেশন আমরা বলি, পার্টি অর্গানাইজেশন আছে, ফলে পার্টি অর্গানাইজেশনকে ব্যবহার করে তারা ভোটে উতরে যেতে চাইবে। এবং সেখানে পার্টি অর্গানাইজেশন মানে তুমি জানো যে যারা বিরোধী তাদেরকে ভয় দেখাও, আর যারা আমার পক্ষে আছে তাদেরকে একদম কেড়ে কুচে বাড়ির থেকে তুলে এনে ভোট করিয়ে নাও আমার তত্ত্বাবধানে। ফলে শাসক সেটাই চাইবে। কিন্তু বিরোধীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে তাদের সেই দিন আরবান এলাকার, শহুরে এলাকার উচ্চবিত্ত মধ্যবিত্ত যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা তৈরি করা, তার জন্য ইলেকশন কমিশনের সাথে কমিউনিকেট করা, তার জন্য সবসময় ইতিবাচক বার্তা দেওয়া। কারণ মধ্যবিত্ত উচ্চবিত্ত যদি অধিক পরিমাণে ভোট দেয়, ৯০, ৯২, ৯৫% প্রথম পর্যায়ের মতন ভোট দেয়, তাহলে সাধারণত উচ্চবিত্ত মধ্যবিত্ত কখনোই প্রতিষ্ঠানের পক্ষে ভোট দেয় না, তারা সাধারণত প্রতিষ্ঠানের বিপক্ষেই ভোট দেয়, কারণ তাদের মধ্যে একটা অসন্তোষ থাকে এবং তারা যেহেতু কোনো সরকারি স্কিমের উপর নির্ভরশীল নয়, স্বাধীন ভোটার, ফলে নর্মালি তারা সাধারণত প্রতিষ্ঠান বিরোধী ভোট দিয়ে থাকেন। ফলে এই যে ভোটের দিন কলকাতা শহরের মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা মাংসর ঝোল খেয়ে ঘুমিয়ে পড়েন, মানে দুপুরবেলা ভোট মানে ছুটি, ভোট মানে সেলিব্রেশন, ভোট মানে ক্রিকেট খেলা, ভোট মানে বেড়াতে যাওয়া, ভোট মানেই সিনেমা দেখা, এই জায়গা থেকে যদি তারা সরে এসেন, বের করে যদি তারা প্রথম পর্যায়ের মতন ভোট দিতে আসেন, ঢেলে ভোট দিতে আসেন, সেই মধ্যবিত্ত উচ্চবিত্তের ভোট কিন্তু শহরাঞ্চলে যদি পড়ে ব্যাপকভাবে প্রথম পর্যায়ের মতন, তাহলে কিন্তু যথেষ্ট শাসক দলের চিন্তার কারণ থাকবে। এবং সেই উচ্চবিত্ত মধ্যবিত্তকে ভোটটা নিশ্চিত করা, ভোটমুখী করা, সেটা কিন্তু বিরোধী দলের একটা বড় কাজ, বিশেষ করে বিজেপির। অন্যদিকে শাসক দলের চ্যালেঞ্জ হলো বস্তি এলাকার মানুষ যারা তাদের স্কিমের উপর নির্ভর করে, তৃণমূল কংগ্রেসের স্কিমের উপর নির্ভর করে, যে সময় কন্যাশ্রী, তারপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইত্যাদি প্রকল্পগুলোর উপর নির্ভর করে বস্তির এলাকার মানুষ, নিম্নবিত্তের মানুষ, সেই মানুষগুলো যত বেশি পরিমাণে পোল করবে, যেই মানুষগুলো যত বেশি লাইনে দাঁড়াবে, সেই মানুষগুলো যত বেশি পরিমাণে আসবে, সেটা শাসক দলের পক্ষে সবচেয়ে বড় স্বস্তির কারণ। ফলে সব মিলে আমি বলবো তিন পক্ষের তিন রকম চ্যালেঞ্জ আছে। নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ হলো প্রথম দফার মতন একটা শান্তিপূর্ণ নির্বাচন, মানে অবাধ নির্বাচন নিশ্চিত করা। তার জন্য একেবারে এবার আপনারা যেহেতু কোনো পলিটিক্যাল পার্টির বহু জায়গায় ব্যাকআপ পাবেন না, ইনফরমেশন পাবেন না, মানুষ ভয়ে সন্তুষ্ট হয়ে আছে, ফলে গ্রামগঞ্জে আপনাদের মানে এরিয়া ডমিনেশন কি হচ্ছে, ক্যাচমেন্ট এরিয়া, যেই গ্রামগুলো থেকে মানুষরা আসেন সেই জায়গায় নিরাপত্তা আপনারা দিতে পারছেন কিনা, সেটা হলো আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় যেটা, সেটা হলো বিরোধী দলের তরফ থেকে চ্যালেঞ্জ হলো যে একটা শান্তিপূর্ণ আবহ তৈরি করে রাখা, যাতে করে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা ঢেলে ভোট দিতে আসেন, সেটা নিশ্চিত করা। আর শাসক তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ হলো সবচেয়ে গরিবতম মানুষ বা মানে স্কিমের উপর, অর্থাৎ সরকারি যে সুযোগ সুবিধার উপর নির্ভর করে বহু মানুষ আছেন, তাদেরকে ভোটমুখী করে লাইনে দাঁড় করানো, এবং নিজেদের যে মানে অর্গানাইজেশন আছে, যেটা কিছুটা এথিক্যাল কিছুটা আনএথিক্যাল ওয়েতে মানুষকে মোবিলাইজ করে ভোটমুখী করে ভোটটাকে করিয়ে নেওয়া, সেটাও তৃণমূল কংগ্রেসের কাছে শাসক মানে অবশ্যই চ্যালেঞ্জ। দেখার যে এই চ্যালেঞ্জের মধ্যে, তৃণমূল কংগ্রেসের এই চ্যালেঞ্জের মধ্যে কিন্তু একটা বাধাও আছে, সেটা হলো যে শান্তিপূর্ণ এর একটা নির্বাচনও এই দক্ষিণবঙ্গে হয়নি আজ পর্যন্ত। তুমি যদি দেখো 11 সালে ক্ষমতায় আসার পরে 14 সালের লোকসভা থেকে শুরু করে 13-র পঞ্চায়েত নির্বাচন বলো বা সম্প্রতি কোন নির্বাচনই দক্ষিণ 24-এ কোন নির্বাচনই কিন্তু দক্ষিণবঙ্গে যেখানে বিরোধীরা সামান্যতম নিঃশ্বাস ফেলতে পারেনি। কারণ কেবল ডায়মন্ড হারবারে 7.5 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়টা স্বাভাবিক জয় নয়, আপনারা নিশ্চয়ই সেটা বিশ্বাস করবেন।
এবং একের পর এক গ্রামে বহু মানুষ মানে বছরকে বছর এইসব এলাকায় দক্ষিণবঙ্গে যে 142টা কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে ভোট দিতে পারেননি। দেখার যে ইলেকশন কমিশন যদি সত্যি সুষ্ঠুভাবে ভোট সেদিন করতে পারে, তাহলে সুষ্ঠু ভোটে তৃণমূল কংগ্রেস তার যে প্রভাব সেটা আদতেও ধরে রাখতে পারবে কি, সেটাই তৃণমূলের চ্যালেঞ্জ।